ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌভা। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রায় উঠানামা করে, তবে অর্থনৈতিক দিক থেকে সাম্প্রতিক সময়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য। বাংলাদেশ প্রতি বছর পাকিস্তান থেকে প্রায় $1 বিলিয়ন পণ্য আমদানি করে, মূলত সুতা, তুলা, কেমিক্যাল এবং খাদ্যপণ্য। অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানি মাত্র কয়েকশো মিলিয়ন ডলার, যেখানে আছে ঔষধ, পাট পণ্য এবং সিরামিক পণ্য। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক কতটা লাভজনক বাংলাদেশের জন্য? আমদানি নির্ভরতা বাড়ছে নাকি সুযোগ তৈরি হচ্ছে রপ্তানি বাড়ানোরও? এসব নিয়ে আজ আমাদের টালিখাতার আজকের আলোচনা, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশের লাভ কি। আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান এবং আরও আছেন এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট জেড.এম. গোলাম নবী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি একটু শুরু করতে চাই জনাব গোলাম নবী, আপনাকে দিয়ে আপনার কাছে একটু জানতে চাই, আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, তো আপনি আপনার অভিজ্ঞতার আলোকে একটু বলবেন যে পাকিস্তান থেকে আমদানির সবচেয়ে বড় সুবিধাটা আসলে কি, যে দামের দিক থেকে, গুণগত মানের দিক থেকে, নাকি সরবরাহের দিক থেকে? এবং বাণিজ্য সহজ হলে সেই দেশ থেকে আরো কম দামে আমরা কিভাবে পণ্য আমদানি করতে পারি? শুরুতেই আমরা একটু আমদানির প্রসঙ্গটা নিয়ে কথা বলি। ধন্যবাদ ডিবিসি কে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শককে। বিষয়টি হলো, পাকিস্তানের সাথে আমাদের যে ব্যবসার যে নিয়ম কানুন, ব্যবসার যে রীতিনীতি, সেটি আমাদের মাঝে অনুপস্থিত। এটা দায় সারা গোচরের ব্যবসা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন চলমান রয়েছে। কোনো পণ্য যদি আমরা আন্তর্জাতিক বাজারে খরচের হিসাবে যদি মিলাই, তাহলে যদি সেই পণ্যটি অন্য কোনো দেশে আমরা থেকে আমদানি করতে পারি, সেই পণ্যটি আমরা পাকিস্তান থেকে কখনোই আমদানি করতে আগ্রহ প্রকাশ করি না। 2 নম্বর, রপ্তানির ক্ষেত্রেও আমাদের রপ্তানির যদি কোনো সুযোগ অন্য কোনো দেশে থাকে, সেটি আমরা যদি সমান লাভ বা সমান মুনাফা সেখানে যদি আমরা করতে পারি, অর্জন করতে পারি, তখন আমরা পাকিস্তানের সেই পণ্য রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করি না। এই দায় সারা বছরের ব্যবসা বাণিজ্যের মানে বিশ্লেষণে সঠিক চিত্র প্রতিফলন ঘটে না। তারপরও পাকিস্তান আমাদের সার্কভুক্ত দেশ, পশ্চিম মুসলিম দেশ, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যে থাকাটাই স্বাভাবিক। সার্কের অনেক দেশের সাথে আমাদের ব্যবসা চলমান আছে। পাকিস্তানের সাথেও এই বাধা বিপত্তির মাঝেও আমাদের একটা ব্যবসা সেখানে ব্যবস্থা গড়ে উঠেছে। সেটা অত্যন্ত চমৎকারও নয় এবং দেশের জন্য মঙ্গলজনকও নয়। এই সংকটগুলো আমাদের মাঝে দীর্ঘদিনই রয়েছে। কিছুদিন আগেও আমাদের সাথে পাকিস্তানের জলপথে, আকাশপথে কোনো রকমই ভালো রকমের ব্যবসা আমাদের ছিল না। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পরে পাকিস্তানের সাথে আমাদের ব্যবসাটার সম্প্রসারণ লক্ষ্যে কার্যক্রম হাতে নিয়েছে। এখন এই কার্যক্রম হাতে নেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সম্ভাবনা আছে। আমরা পাকিস্তানের মার্কেট যাচাই করতে পারি, পাকিস্তানের পণ্য, পাকিস্তান কি কি পণ্য বিদেশ থেকে আমদানি করে। বিশেষ করে আমরা যখন পাকিস্তানের সাথে যৌথ স্টেটে যখন ছিলাম, একটি দেশ ছিলাম, তখন আমাদের কাঁচা পাটের উপর ভিত্তি করে পাকিস্তান অনেকগুলো পাট কল সেখানে স্থাপিত হয়েছে। সেই পাট কলগুলো পাকিস্তান তাদেরকে চালু রেখেছে। দুঃখজনক হলো যেটা আমাদের দেশে মুখ থুবড়ে পড়েছে। পাকিস্তান সে সমস্ত পাট কলগুলো আধুনিকরণ করে পাটের বৈচিত্র্যময় পণ্য তারা রপ্তানি করছে এবং উৎপাদন করছে এবং রপ্তানি করছে। জি, এখানে জনাব জেড.এম. গোলাম নবী, এখানে একটি বিষয় আছে। যেহেতু পাট পণ্যের কথা আপনি বললেন, পাট পণ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা আসবো। কিন্তু জনাব তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। শুনছিলেন তো, তিনি বলছিলেন যে দায়সারা গোছের একটি বাণিজ্যিক সম্পর্কে এখানে বিরাজ করছে। আপনার কাছে একটু জানতে চাবো যে পাকিস্তান থেকে বাংলাদেশে কিন্তু আমরা যদি বলি যে বাংলাদেশের বিপুল আমদানি, এক্ষেত্রে এটাকে আসলে অপরিহার্য, যেমনটি বলা হচ্ছে যে অপরিহার্য, এবং আমদানি রপ্তানি বাড়াতে হলে দ্বিপাক্ষীয় সম্পর্ক আর কি কি উন্নয়নের প্রয়োজন রয়েছে? এটাকে পণ্যের বৈচিত্র্যকরণে যোগ দিতে হবে, আরো বেশি জোর দিতে হবে, না অন্য বিষয়গুলো দেখতে হবে? না, আমি যেভাবে দেখি আর কি বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক, সেটা হলো আর আমার অন্য 190টা দেশের সাথে আমার যে ধরনের একটা বাণিজ্যিক
সম্পর্ক থাকার কথা, আমার পাকিস্তানের সাথেও একই রকমই বাণিজ্যিক সম্পর্কই থাকার কথা। দুটো দেশের অবস্থান কাছাকাছি আছে, ফলে স্বাভাবিকভাবে যেই দেশগুলো কাছাকাছি অবস্থান করেন সেখানে এক ধরনের বাণিজ্য সম্ভাবনা বেশি থাকে। এটা পুরনো আমাদের বাণিজ্যের যেই থিওরি গুলো আছে, তাত্ত্বিক জায়গাগুলো আছে, সেটা এটাকে এস্টাবলিশ করে। আমি বাণিজ্যের সম্পর্ককে প্রথমে যেটা হয়, যেটা আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যখন দেখি, তখন আমরা এভাবেই দেখি যে দুইটি দেশের মধ্যকার আমরা বলি যে এটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ, অর্থাৎ আপেক্ষিকভাবে আমাদের এটার যদি দুই দেশের মধ্যে জন্য এটা সুফল বয়ে আনে, তখন দুটো দেশ এটার বাণিজ্য সম্পর্কের ভিতরে থাকে, এবং এইটা বাংলাদেশ পাকিস্তানের মধ্যেও মানে ভিন্ন কিছু হবে না। এবং তার ভিতরে আমার যেটা সবচেয়ে বড় বিষয় থাকে সেটা হলো যে আপনি যেটা বলছেন যে পণ্য বাজার অথবা পণ্যের উৎসের ভিতরে যদি আমার বহুমুখীকরণ থাকে, সেটা আমাদের কিন্তু বাণিজ্যের যেই কৌশল আছে তার একটা অংশ। যেমন আমি যখন আমদানিও করছি, তখন পাকিস্তান এবং অন্যান্য দেশের থেকে যদি আমার বিভিন্ন দেশের সাথে আমার যদি চ্যানেল গুলো খোলা থাকে, বাণিজ্য সম্পর্কটা চালু থাকে, তখন হঠাৎ করে একটি পণ্যের জন্য একটি দেশের উপরে নির্ভরশীলতা, হয়তো সেই পণ্যের যদি উৎপাদন ব্যয় বাড়া বা সরবরাহের দিক থেকে কোনো ধরনের ঘাটতি থাকে, কোনো ধরনের সেই দেশের ভেতরে কোনো একটা আভ্যন্তরীণ পরিস্থিতির কারণে আমার সরবরাহ ঠিক না হয়, তখন আমরা যেন অন্য জায়গায় যেতে পারি। এটা সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের পেঁয়াজের মতন পণ্য, কারণ আমরা বড় অংশেই ভারত থেকে আনি, কারণ আমাদের ভারতের সাথে এটা যে দামটা কম পড়ে। কিন্তু আমরা পাকিস্তান, মিশর বা অন্যান্য জায়গা থেকে কিন্তু আমরা একই রকম ভাবে আনতে পারি। রপ্তানির ক্ষেত্রেও একই, আমার যদি বাজার সম্প্রসারণের সুযোগ থাকে, তাহলে অবশ্যই আমরা সেই সুবিধাগুলোকে নেওয়ার চেষ্টা করব। ফলে বাণিজ্য সম্পর্ক হওয়া উচিত হলো, আমি মনে করি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, এবং এক্ষেত্রে আমার বাজার ব্যবস্থার ভিত্তিতে, দামের ভিত্তিতে যেভাবে আমাদের দেশের মধ্যে সম্পর্ক হয় সেটা এস্টাবলিশ করতে হবে। এখন এক্ষেত্রে বড় একটা যেটা বাধা থাকে, সেটা হলো, যেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না, এটা হলো লজিস্টিক্স বা শিপিং লাইন। আমরা পাকিস্তানের সাথে বাণিজ্যের ক্ষেত্রে যদি, যেহেতু শিপিং লাইন আমাদের, কারণ বাণিজ্য আকাশপথে খুব বেশি হয় না, শিপিং লাইনের একটা বড় জায়গা থাকে, সেইটার খরচ কমিয়ে আনা যায় কিনা। দ্বিতীয় আরেকটা বাণিজ্য বাড়ানোর বড় জায়গার সুযোগ থাকে হলো যে দুইটি দেশ যদি তাদের ভ্যালু চেইনের অংশ হিসেবে কাজ করে, অর্থাৎ ধরেন আমি যদি আমার টেক্সটাইল প্রোডাক্ট পাকিস্তান থেকে এনে আমরা রপ্তানি করার জন্য আমরা যখন করি, বা তুলা আমদানি করতে পারি, যেটা আমরা হয়তো গার্মেন্টস আমাদের বড় একটা শক্তির জায়গা, সেইখানে ব্যবহার করতে পারি, এই ধরনের জায়গাগুলোতেই কিন্তু আমরা বড়ভাবে কাজে লাগাচ্ছি, এবং সামনের দিনে এটা সম্প্রসারণের সুযোগ আছে। আর দ্বিতীয় হলো যে রাজনৈতিক পরিস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাণিজ্যের ক্ষেত্রে, এবং রাজনৈতিক পরিস্থিতিতে যখন দুই দেশের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক থাকে এবং সেই জায়গাটা থেকে দুই দেশের সরকার চেষ্টা করেন, তখন আমরা যেটা বলি বিজনেস টু বিজনেস রিলেশন গুলো, এই রিলেশনের জায়গাগুলোকেও তখন শক্তিশালী থাকে, নতুন ধরনের সম্ভাবনা তখন তৈরি হয়। জি, জনাব জেড এম নুরুন নবী এবং জনাব তৌফিকুল ইসলাম খান, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আমাদের আলোচনায়। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আজকে আমাদের আলোচনার বিষয় পাকিস্তানের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশের লাভ কি। আলোচনা করতে আমাদের সাথে আজকে অনলাইনে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা আবারও চলে যাচ্ছি তাদের কাছে। জনাব গোলাম নবী, আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে পাটপণ্যের বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন। এই পাটপণ্যের বিষয়টি নিয়ে যদি আসি, আমি যতটুকু জানি যে রপ্তানিতে পাকিস্তান দ্বিতীয় এই পাটপণ্য, এবং তৃতীয় দেশ থেকে তারা অনেক সময় বাংলাদেশে এই পণ্যটি কিনে থাকে। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সরাসরি নেওয়ার জন্য বা রপ্তানিতে যাওয়ার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এবং একই সাথে আরেকটি বিষয় কিন্তু আমরা দেখেছি যে জনাব তৌফিক বলেছেন লজিস্টিক এবং শিপিং লাইনের কথাটি বলেছেন, এই বিষয় দুটো নিয়ে আপনার কাছে একটু জানতে চাবো। থ্যাংক ইউ। বিষয়টি হলো খুবই দুঃখজনক, হলো সত্য যে কাঁচা পাট আমাদের ব্যবহার করার পরও উদ্বৃত্ত থেকে যায়, যেটা আমরা রপ্তানি করি, অন্যান্য দেশে করি, বিভিন্ন দেশে করি, কিন্তু পাকিস্তান একটা আমদানিকারক দেশ হিসাবে তারা এই পাটটাকে কাঁচা মাল হিসাবে আমদানি করে। আমাদের পাটটাই বিভিন্ন দেশে যায়, সেখান থেকে তারা সেই পাটটা, বাংলাদেশের পাটি সেই দেশ থেকে তারা আমদানি করে তারা সেটাকে উৎপাদনে নিয়ে যায়। আমরা এই বাজার ব্যবস্থাটার মধ্যে আমরা সহসাই ঢুকতে পারি,
এখানে আমাদেরকে পাকিস্তানের সাথে আমাদের অনেকগুলো অবকাঠামো আছে, বিশেষ করে যেমন আমাদের সাথে তাদের একটা যৌথ অর্থনৈতিক কমিশন একসময় গঠন হয়েছিল, এটা এখন লাইভ আছে কিনা আমি জানি না। তাদের সাথে একটা যৌথ সমীক্ষা আমাদের ছিল, ব্যবসা বাণিজ্য কিভাবে ওঠানো যায়, কিভাবে পারস্পরিক সহযোগিতা করা যায়। সেই সমস্ত সকল সক্রিয় সংগঠনগুলো যদি আরো সক্রিয় হয় এবং এই উপায়গুলো খুঁজে বের করে, বাধাগুলো যদি চিহ্নিত করতে পারে এবং দূর করতে পারে, তা আমরা আমাদের এই পাটের যে উদ্বৃত্ত আমরা যেটা বিদেশে রপ্তানি করি, সেটি পাকিস্তানে আমরা ভালো মূল্যে সেটা পাকিস্তানে সরাসরি আমরা সেটা রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এইখানে আমাদের ব্যবসায়ীদেরকে আগ্রহ আছে, আমাদেরকে অনেক বড় আমাদেরকে খবর আসতে পারে পাকিস্তানের পক্ষ থেকে, যদি সরকার এবং পাকিস্তানের ব্যবসায়িক নেতৃবৃন্দ আমরা এই যৌথভাবে যদি তাদের সমস্যাগুলো শুনি এবং তাদের সেখান থেকে একটা উপায় যদি আমরা বের করতে পারি, এইখানে আমাদের একটা ভালো সুন্দর সুযোগ রয়েছে, যেখানে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে, এই ঘাটতিটা অনেকাংশে কমে যাবে। এক। 2 নম্বর, আমাদের চা রয়েছে, চা পাকিস্তান বিদেশ থেকে আমদানি করে। আমাদের পাকিস্তান কি পরিমাণ চা সেখানে তাদের ব্যবহারের জন্য, খাবারের জন্য, বিশেষ জন্য প্রয়োজন, সেটা যদি আমরা যাচাই করি যৌথভাবে, সেখানকে ব্যবসায়িক কমিউনিটির সাথে যদি আমরা সেখানে যদি তাদের সাথে ডায়ালগে থাকি, তাদের সাথে যদি যৌথ আলোচনা অনুষ্ঠান করি, সেখান থেকেও আমাদের আরো ফলপ্রসূ ব্যবস্থা আমাদের হাতে এই চলে বিষয়টি আসতে ধরে পারে। আমি একটু জনাব তৌফিক আপনার কাছে একটু যেতে চাই, যে এই যে একটি বিষয় আসলো যে সরাসরি রপ্তানিতে যাওয়া, সরাসরি রপ্তানির জন্য এখন কিছু করা যায় কিনা, এবং একই সাথে যদি বলি যে ফরেন বিনিয়োগ, অর্থাৎ ওখানকার কোনো বিনিয়োগকারী বা ব্যবসায়ী তারা যদি চান বাংলাদেশে এসে তারা বিনিয়োগে অংশ নেবেন, সেক্ষেত্রে তারা সাস্টেইন করতে পারবেন কিনা বা সাস্টেনেবল একটি সিদ্ধান্তে তারা আসতে পারবেন কিনা, এরকম পরিবেশ কি তৈরি করা সম্ভব বাংলাদেশে? এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে কোনো কাঠামোগত বাধা আছে কিনা। আমি যতটুকু জানি যে বাংলাদেশ থেকে আমার জানা নেই যে সরাসরি পাট রপ্তানির ক্ষেত্রে পাকিস্তানের কোনো বাধা আছে কিনা, আমি যতটুকু জানি নেই। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে এটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে যদি আমরা সরাসরি পাট পাঠাতে পারি। একটা তৃতীয় দেশের মাধ্যমে যদি আমাদের পণ্য পাকিস্তানে যায়, অবশ্যই সেখানে যে প্রাইসের মার্জিনটা আছে এটার পুরোটা আমরা কাজে লাগাতে পারছি না, অথবা পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি দামে কিনে। সুতরাং এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য সুযোগটা থাকবে যে তখন ওই যে গ্যাপটা, যেটা হয়তো একটা থার্ড কান্ট্রি নিচ্ছে তার প্রফিট হিসেবে, ওইটাকে পাকিস্তান এবং বাংলাদেশের ব্যবসায়ীরা শেয়ার করতে পারে। তো সেই দিক থেকে তো আমার আমদানি এবং রপ্তানিকারক দুইজনেই কিন্তু আমরা বেনিফিটেড হইতে পারি। দ্বিতীয় আপনি যেটা বললেন সেটা হলো যে বিনিয়োগের বিষয়ে, মানে একই রকম বিষয়ই আসবে, যে কোনো বাধা সেই অর্থে নাই। যেটা সেকেন্ড ইস্যু থাকে সেটা হলো যে এটার মধ্যে বিজনেস টু বিজনেস রিলেশনের ব্যাপার। আমার মনে হয় যে বিজনেস টু বিজনেস রিলেশনশিপটা অবশ্যই সরকারের পক্ষ থেকে তো কিছুটা এটা হয়তো ফ্যাসিলিটেট করা যায়, কিন্তু এটা ব্যবসায়িক পর্যায়ে আমাদের যোগাযোগটা আরো বাড়াতে হবে। আমি মনে করি যে আমাদের যারা রপ্তানিকারকরা আছেন তাদের সাথে পাকিস্তানের যারা আমদানিকারক আছেন তাদের ভিতরে একটা যোগসূত্র স্থাপন করে যদি আমরা করা যায়, এবং সেক্ষেত্রে আমাদের দুই দেশের দূতাবাস আছে, তারা তাদের যেই কর্মকর্তারা আছেন তারাও এটাকে ফ্যাসিলিটেট করতে পারে। সেই অর্থে তখন আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্যগুলো স্বাভাবিকভাবে হবে। যদি কোনো স্ট্রাকচারাল ব্যারিয়ার থাকে, সেই স্ট্রাকচারাল ব্যারিয়ার গুলোর ব্যাপারেও আইডেন্টিফাই করে সেগুলোকে মানে ডিল করা যেতে পারে আর কি। কিন্তু আমি যতটুকু জানি কোনো লিগাল বা চুক্তি ভিত্তিক কোনোই নেই। ফাইনালি যেটা বলতে হয় সেটা হলো যে এই ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে কিছু বেনিফিট দিতে পারে কিনা, মার্কেট বেনিফিট। যেমন আমরা সার্কভুক্ত দেশ হিসেবে ভারতে কিন্তু আমরা, যেহেতু আমরা এখন স্বল্প উন্নত দেশ আছে, আমরা শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকি। একই রকম সুবিধা আমরা বিশ্বের অনেক দেশে পেয়ে থাকি, যেখানে আমাদের রপ্তানি বাজারটা আরো সম্প্রসারণ করার সুযোগ থাকে। পাকিস্তান যদি একই রকম ধরনের আমাদের সুবিধার কিছু আমাদেরকে দিতে পারে, এবং বিশেষ করে অন্তত তারা যেসব পণ্য আমাদের এখান থেকে নিতে চায়
সেই পণ্যগুলোর ব্যাপারে যদি আরো উদারীকরণ করে। কিন্তু এখানে একটি প্রশ্ন আসলে থেকেই যায় জনাব তৌফিকুল ইসলাম, আমি এই বিষয়টি নিয়ে একটু যাব জেডএম গোলাম নবী আপনার কাছে, যে তাহলে রপ্তানিতে এত কম থাকার কারণ কি? এখানে কি আমাদের পণ্যের বৈচিত্র্য নেই, নাকি অন্য কোনো কারণ আছে? আমরা কেন রপ্তানি বাড়াতে পারছি না? এবং একই সাথে আপনার কাছে একটু জানতে চাবো যে এখানে রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীদের কি ধরনের সমস্যা বা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? থ্যাংক ইউ। বিষয়টি দেখেন, পাকিস্তান তাদের রপ্তানিকে আরো নিয়মিত করার জন্য, আরো অধিকতর গ্রহণযোগ্য আনার জন্য কিছুদিন আগেও তারা আমাদের একটি 5 তারকা হোটেলে একটা তারা মেলা করেছে সরকারের সহযোগিতায়। কিন্তু আমরা এই 54 বছরের মধ্যে কয়টি আমাদের পণ্য বা আমাদের যে উৎপাদিত পণ্য নিয়ে অথবা আমাদের কাঁচামাল নিয়ে কয়টি আমরা সেখানে ফেয়ার করেছি? এটি একটা বিষয়। আমার জানা মতে 2টার বেশি হয় নাই। আচ্ছা, বিষয়টি যে আমরা যে কি উৎপাদিত পণ্য আমাদের আছে, কি সক্ষমতা আছে, এটা পাকিস্তান সোসাইটির কাছে, বিজনেস ফোরামের কাছে আমাদেরকে জানাতে হবে, ফেয়ারের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা। জনাব জেডএম গোলাম নবী, ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে তৌফিকুল ইসলাম খান আপনাকেও।